আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জামাতের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকাতেও মানুষের ঢল। অংশ নেবেন বিভিন্ন দলের নেতারা, ঘোষণা আসতে পারে নতুন জোট গঠনের। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের পক্ষে নন বিশেষজ্ঞরা। কার্যক্রম চালু হলে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে, ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। এনসিপির উপরে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল। প্রধান উপদেষ্টা ঘোষিত টাইম ফ্রেমে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব শফিকুল আলম। ভোট নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৭ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। ফজরের নামাজের পর থেকে নেতাকর্মী সমর্থকরা সমাবেশ স্থলে উপস্থিত হন। মূল সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকায় অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশে বিএনপি, এনসিপি, ইসলামিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। খায়রুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইয়াসিন রানা। নারায়ে তাকবীর ধ্বনিতে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকা। দুপুর ২টায় সমাবেশ শুরুর সময় হলেও রাত থেকেই মাঠে অবস্থান করছেন নেতাকর্মীরা। বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমাত। ফজরের পরেই কানায় কানায় পূর্ণ পুরো মাঠ। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক দাড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট, পাঞ্জাবি পরে সমাবেশে যোগ দিচ্ছেন। ২০ বছর আমার বয়স, ২০ বছরে অনেক খারাপ কিছু দেখেছি। আমার বুঝ হয়েছে তাহলে কি ১৭ বছর আমি ক্ষমতা দেখেছি, খুব খারাপ কাজ হইতে দেখেছি, ভালো কিছু দেখি নাই। আমি ২ দিন আগে আসছি, এখানে এসেছিলাম এই ২ দিন, আরও ২ দিন আগে। আমি একজন জামাতের বড় সমর্থক, সেই জন্য আসছি তাদের সমর্থক নিয়ে দেশের উন্নয়নের জন্য, যাতে জামাত ইসলামী আরো এগিয়ে যায়, দেশটাও অনেক দুর্নীতিমুক্ত হয়। আমাদের জাতীয় সমাবেশে কিশোরগঞ্জ থেকে ১৫০০ শতাধিক লোক আমরা অংশগ্রহণ করেছি। মাইক্রোবাস, ট্রেনে, বাসে করে আমাদের লোকজন এসেছে আর কি। সকাল 10টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। দলের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। দিন এসেছে, দিন বদলের, এগিয়ে চলো ভাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশ করছে জামাত। বেলা ২টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও আমরা আমাদের লক্ষ লক্ষ মানুষরা চলে আসার কারণে, জনগণ চলে আসার কারণে সকাল 10টা থেকে আমাদের সাংস্কৃতিক কার্যক্রম চলছে। আজকের এই জাতীয় সমাবেশটা মূলত জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, আহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দান, তাদের পরিবারের দেখভাল করা, পিআর পদ্ধতি চালু করা, প্রবাসী যারা আছে তাদের ভোট প্রয়োগের সুযোগ করে দেয়া, একটি মানবিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সব নাগরিকের অধিকার নিশ্চিত হবে এবং গণ অভ্যুত্থানের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই। সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছেন ২০,০০০-এর মতো স্বেচ্ছাসেবক। তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করছেন। মঞ্চের নিরাপত্তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। এভাবে প্রতিটা সেক্টরে আমাদের শৃঙ্খলা বিভাগরা আছে যারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু একটি আদর্শ সংগঠন, বাংলাদেশ ইসলামী তার আদর্শ এবং নীতি নৈতিকতার মাধ্যমে একটি সুন্দর সমাজ উপহার দেবে আগামী দিনে ইনশাআল্লাহ। সমাবেশে বিএনপি, এনসিপি, ইসলামিক দল সহ বেশিরভাগ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সমাবেশ থেকে বৃহৎ ইসলামিক রাজনৈতিক জোটের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, সমাবেশে কি বলছেন জামাতের নেতারা? অন্য দলের রাজনৈতিক নেতারাও কি এই সমাবেশে অংশ নিয়েছেন? আমাদেরকে বিস্তারিত জানান। জি, কিছুক্ষণ আগে আসলে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ আসলে উদ্বোধন করা হয়। সমাবেশের যে মূল পর্ব, 2টার পরে যে মূল পর্ব শুরু করার কথা ছিল সেটি কিন্তু শুরু করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু জামাতের নেতৃবৃন্দরা সকলেই কিন্তু স্টেজে চলে এসেছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু চলে এসেছে। এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু এসেছে। আমরা খেলাফত মজলিসকে আসতে দেখেছি, ডেমোক্রেসি পার্টির নেতাদের আসতে দেখেছি। এছাড়াও আরও বিভিন্ন দলের নেতাকর্মীরাও কিন্তু ইতিমধ্যে এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছে। কিছুক্ষণ পর হয়তো জামাতের আমির জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন। সেখানে হয়তো তাদের যে দাবি, 7 দফা দাবি, আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে তাদের যে আজকের 7 দফা দাবিতে এই সমাবেশ, সেই 7 দফা দাবি হয়তো তুলে ধরবেন। দাবিগুলোর মধ্যে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার, জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়ে আহত হয়েছে, শহীদ হয়েছে, সে সকল পরিবারের পুনর্বাসন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। এছাড়াও কিন্তু এবারই প্রথম প্রবাসী যারা রয়েছে সে সকল প্রবাসীদের ভোট নিশ্চিত করার বিষয়ে কিন্তু তারা কথা বলবেন এবং তারা আশা করছেন হয়তো এ সকল দাবি সরকার তা মেনে নেবেন। এছাড়াও কিন্তু সবসময় শোনা যাচ্ছিল যে আসলে এবছর বা এবারে নির্বাচনে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি মিলে কোনো জোট করবে কিনা সে বিষয়ে কিন্তু আজকে নতুন কোনো ঘোষণা আসতে পারে। এছাড়াও কিন্তু ঐক্যমত কমিশনের যে সংলাপ হয়ে থাকে সেখানে প্রতিনিয়ত কিন্তু জামাতের নেতৃবৃন্দরা অংশ নেয়। সেখান থেকেও কিন্তু সে সকল নেতৃবৃন্দরাও কিন্তু নতুন কোনো বিষয় আজকে উপস্থাপন করতে পারেন। এই ছিল আমার কাছে সমাবেশ স্থল থেকে সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। জামাতের সমাবেশে যোগ দিতে সকাল থেকে স্রোতের মতো আসছে মানুষ। রাজধানীর সড়কগুলোতে মানুষের দীর্ঘ মিছিল। এই মুহূর্তে কাউরান বাজারে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কাউরান বাজারে। আপনারা জানেন যে জামাত ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের সেই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা স্রোতের মতো করে তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এবং সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে জামাতের নেতাকর্মী সমর্থকরা এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছেন। যেহেতু ইতিমধ্যে আগামী নির্বাচনের একটি ঘোষণা করা হচ্ছে, ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের দিকে নির্বাচন হতে পারে, সেই মুহূর্তে জামাতের এই বড় ধরনের শোডাউনটি অনেক বড় রাজনীতিতে একটি অনেক বড় ভূমিকা রাখতে পারে। এছাড়া জাতীয় ঐক্যমত কমিশনের যেই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, যে সংস্কারের বিষয়ে আলাপ হচ্ছে, যে দেশের সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতি নির্বাচনের যে বিষয়টি আলোচনা হচ্ছে, সেই আলোচনার প্রেক্ষিতে জামাতের এই সমাবেশ থেকে যেই গুরুত্বপূর্ণ বার্তাটি দেওয়া হবে তা জাতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করবে। আপনি দেখাতে চাচ্ছি যে জামাতের নেতাকর্মীরা চারোপাশে স্রোতের মতো করে সেখান থেকে আসতেছে। ঢাকার বাইরে থেকে যারা গাবতলী হয়ে বিভিন্ন অঞ্চল থেকে আসছেন তাদের বাসগুলো মূলত মানিক মিয়া অ্যাভিনিউতে রাখা হচ্ছে এবং মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মিছিল সহকারে তারা ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ হয়ে সমাবেশে যোগ দিবেন। আমার ডানে পাশে, ডানে বামে পুরো এলাকা আপনি দেখা যাচ্ছেন। এখানে প্রতিটি এলাকা এখানে জামাতের নেতাকর্মীদের ভিড়ে এখানে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। এই কানায় কানায় পূর্ণ অবস্থার মধ্যেই জামাতের নেতাকর্মীরা যে বার্তাটি দিতে যাচ্ছেন যে আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থা চালু করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন এবং বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় জামাতের যে 300 আসনের প্রার্থী নির্বাচনের যে কথা বলা হচ্ছে, সেই নির্বাচনের জন্য জামাতের এই সমাবেশটি অনেকটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখছি, জামাতের এই সমাবেশে বিএনপি, এনসিপি, ইসলামিক দলগুলো সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জামাতের এই সমাবেশে সেই দলগুলো অংশগ্রহণ করবে এবং এই অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেকটা দল তাদের অবস্থান স্পষ্ট করবে আগামী জাতীয় নির্বাচন এবং দেশের সংস্কার ইস্যুতে। এছাড়া আরেকটি বিষয় আলোচনা হচ্ছে যে জামাতের এই সমাবেশে যে বিভিন্ন ইসলামিক দলগুলো তারা যোগ দিবে। বিভিন্ন সময় যে আলোচনা আসছে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বৃহৎ জোট হতে পারে, এই জোটের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে অনেকে ধারণা করছেন। এই সমাবেশে 10 লাখ নেতাকর্মীর অংশগ্রহণ হতে পারে বলে জামায়াত ইসলামী ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। কারণ বাজার থেকে এই ছিল সবশেষ অবস্থা। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনে বিস্ময় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন যে 18টি দেশে এই সংস্থার কার্যালয় রয়েছে সেখানে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নয়নই করতে পারেনি সংস্থাটি। ঢাকায় সংস্থার অফিস হলে বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে এবং দেশের আন্তর্জাতিক বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে বলেও মত তাদের। দ্রুত এই সমঝোতা স্মারক থেকে বাংলাদেশকে বেরিয়ে আসারও পরামর্শ দিয়েছেন তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকায় কার্যালয় করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OHCHR। বাংলাদেশ সরকারের সাথে এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে সংস্থাটি। মাফিয়াতন্ত্র, সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা এবং বিশৃঙ্খল রাষ্ট্র যেমন কম্বোডিয়া, গুয়েতেমালা, মেক্সিকো, সুদান, ফিলিস্তিন, লিবিয়া এবং ইয়েমেনের মতো অস্থিতিশীল মোট 18টি রাষ্ট্রে রয়েছে এই সংস্থার অফিস। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে সেই রকম নেতিবাচক মানবাধিকার পরিস্থিতি নেই, তাই এই দপ্তর ঢাকায় স্থাপনের কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন তারা। যেই মহৎ উদ্দেশ্য নিয়ে হয়তো করছে সেটা আমাদের যে হিউম্যান রাইটসের যে ডেফিসিটটা আছে সেটা পূরণ করতে পারবে না কোনোভাবেই, বরং আরো নতুন সমস্যা তৈরি হবে। এটা একটা ইমেজ সংকট তৈরি হবে বাংলাদেশের ব্যাপারে, কারণ বাংলাদেশকে তখন ওই বুরকিনা ফাসো বা ওই ধরনের ক্যাম্বোডিয়া ওই ধরনের রাষ্ট্রের মধ্যে ফেলে দিবে। মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ার কোনো দেশের মধ্যে কিন্তু নেই এই ধরনের অফিস, এবং তাতে যেটা হবে এই ক্রাইসিসের কারণে, এই ইমেজ সংকটের কারণে যে ইনভেস্টররা তারা কিন্তু শঙ্কিত থাকবে, বরং তারা অন্য দেশে তখন চলে যাবে। এই জিনিসটা একটু খেয়াল রাখা দরকার। জুলাই আগস্টে যে স্যাক্রিফাইস করেছে এটা তো হিউম্যান রাইটস কমিশন এসে তো আর কার্যত কিছু করেনি, এটা বড় আকারেই আমাদের জনগণ রাস্তায় নেমে রীতিমতো স্যাক্রিফাইসের মাধ্যমে পরিবর্তন এনেছে, এবং এটাই কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা তাই দেখেছি। যার জন্য ভরসা কিন্তু আমাদের ওই জনগণের উপর রাখতে হবে, এর আমি মনে করি না কোনো শর্টকাট আছে। যুক্তরাষ্ট্রের মতো দেশ OHCHR থেকে বেরিয়ে গেছে জানিয়ে দ্রুত বাংলাদেশকেও এই সমঝোতা স্মারক থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সবচেয়ে বেশি হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে যেসব দেশে, সেসব দেশে কোনো অফিস নাই, যেমন ইসরায়েল হলো পৃথিবীর ওয়ার্স্ট হিউম্যান রাইট ভায়োলেটর। সেখানে কোনো জাতিসংঘের কোনো অফিস নেই। মাইনরিটির উপরে সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে ভারতে, কিন্তু ভারতে কিন্তু কোনো হিউম্যান রাইট কমিশনের কোনো আলাদা কোনো অফিস নেই। জাতিসংঘের আলাদা কোনো অফিস না করে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা এবং কার্যকর করা। যদিও সরকার বলছে এই সমঝোতা চুক্তির আওতায় বাংলাদেশে একটি মিশন পরিচালিত হবে যারা মানবাধিকার উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গোপালগঞ্জে নিহতদের পরিবাররা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন। প্রয়োজনে সেই সব মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ করছে। এদিকে তৃতীয় টার্মিনালের ইমিগ্রেশনে কি পরিমাণ লোকবল লাগবে সেই ব্যাপারটি খতিয়ে দেখতে এই পরিদর্শন বলে জানান তিনি। বলেন, তৃতীয় টার্মিনালের কাজ প্রায় 100% সম্পন্ন হয়েছে। এটি চালু হলে এয়ারপোর্টের সেবার মান আরও বাড়বে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে,
আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়না তদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়না তদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়না তদন্ত করা যায়। একটা কমিটি করা হয়েছে, ওই কমিটির যে রিকমেন্ডেশন ওইভাবে ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জে চলমান কারফিউ রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। ভোর ৬টা থেকে কারফিউ শিথিল হওয়ায় পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে। গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার পরিবহন ছেড়ে যেতে দেখা গেছে। রাস্তাঘাটে বেড়েছে সাধারণ মানুষের চলাফেরা। নিয়ন্ত্রণে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এদিকে এনসিপির সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে অব্যাহত রয়েছে গ্রেফতার অভিযান। তবে গ্রেফতারের সঠিক সংখ্যা জানায়নি পুলিশ। গ্রেফতার আতঙ্কে জেলার বেশিরভাগ এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান। প্রেস সচিব এ সময় বলেন, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছে। কুমিল্লা বোর্ডের ময়নামতি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য। যে কোনো ক্যান্ডিডেট বলতে পারবেন না যে না তার প্রতি অন্যায় করা হচ্ছে বা তাকে তার যেই ফিল্ডটার লেভেল নাই সে এই পরিবেশ পাচ্ছেন না। আমরা পরিবেশ নিশ্চিত করব, খুব সুন্দর পরিবেশে ইলেকশন হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার থেকে শুরু হয়েছে 5 জেলায় পদযাত্রা। এতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুক জানান, পদযাত্রাটি বাস টার্মিনাল থেকে শুরু হয়েছে। এটি বিভিন্ন সড়ক ঘুরে পাবলিক লাইব্রেরি, শহীদ দৌলত ময়দানে গিয়ে শেষ হবে। এরপর সেখানে অনুষ্ঠিত হবে জনসভা। পদযাত্রায় অংশ হিসেবে শুক্রবার রাতে কক্সবাজার পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা একটা নিরেট উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা কোনো বিপ্লবী দল নই। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা সকলের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমার মনে হয় আমরা অতীতে যেমন সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা ঘুরে দাঁড়িয়েছি, যে জুলুম গুলি কোনো কিছুই আমাদেরকে ঠেকাতে পারেনি, তেমনি আগামী দিনগুলোতেই আমাদেরকে কোনো বাধাই আমাদেরকে ঠেকাতে পারবে না। আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। শুধু একটা কথা আপনাদেরকে বারবার মনে করি, আগেও দিয়েছি এখনো দিচ্ছি, 1971 হচ্ছে আমাদের কিন্তু মূল কথা। স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা। ওইখানে আমাদের কোনো আমাদের কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রই আমরা চাই। বাকি সমস্ত গণতন্ত্রের মূল বিষয় দর্শক, জাতীয় প্রেস ক্লাব থেকে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁদপুরে খুতবা পছন্দ না হয় মসজিদের খতিবকে কুপিয়ে জখম করা ন্যাক্কারজনক বলে মনে করছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সারা দেশে মসজিদ কমিটি চাইলে ইমাম খতিবদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার।
ATN বাংলাকে এসব তথ্য জানিয়ে তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। মসজিদগুলোতে ইসলামের মহান বাণী তুলে ধরার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান ধরা হয় মসজিদ। সে মসজিদেই হামলার শিকার হন স্বয়ং খতিব। বয়ান পছন্দ না হওয়ায় একজন মুসল্লি হামলা করে। চাঁদপুরের ওই ঘটনা দেশজুড়ে সমালোচনার সৃষ্টি করেছে। ইমাম খতিবদের অনেকেই নিরাপত্তাহীনতার আশঙ্কাও করছেন। ধর্ম উপদেষ্টা বলছেন, সারা দেশে প্রায় 3 লাখ মসজিদ আছে। সবগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন সম্ভব নয়। তবে কোনো মসজিদ কমিটি আগে থেকে চাইলে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। খুতবা পছন্দ হয় না, একজন সবজি বিক্রেতা তাকে চাপাতি দিয়ে কোবাই তার চেহারা বিকৃত করে দিল। এটা কোন ধরনের কথা? পছন্দ না হলে সেটা আমি ফোরামে আলোচনা করবো, ওনার সাথে বসবো। মসজিদ কমিটি আছে যে উনি কথা কেন বললেন না, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা চাঁদপুরে ঘটেছে, অন্যান্য জায়গায় ইমাম সাহেবরা আশা করি নিরাপত্তাহীনতায় ভুগবেন না, কারণ ইমাম সাহেবদের একটা জনপ্রিয়তা থাকে। আমাদের মসজিদ কমিটি যদি বলে অথবা সমস্ত ইমাম সাহেব যদি বলেন যে আমি ইনসিকিউর ফিল করছি, আমাদের একটু জানালেই আমরা ওখানে জুমার দিন স্পেশাল ফোর্স দেব। এরকম অশ্লীলতা, এটা পর্যটন নাম ধরে কোনো ধরনের ছবি আপলোড করবেন না, আর যত দ্রুত যাওয়া সম্ভব আপনারা চলে যাবেন। সম্প্রতি সিলেটের একটি পর্যটন কেন্দ্রে ধর্মের কথা বলে পর্যটকদের সরিয়ে দেন একদল মুসল্লি। কিছুদিন আগে কক্সবাজারেও এমন ঘটনা ঘটে। ধর্ম উপদেষ্টা বলছেন, অপব্যাখ্যা দিয়ে ধর্মের নামে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। পর্যটন এলাকাতে যে কোনো মানুষ যেতে পারে, আপনারা আসবেন না বলার তাদের তো অধিকার নেই। ওরা কারা? ওরা কি কোনো অথরিটি? নিশ্চয় নয়। এগুলো মেইন স্ট্রিমের মানুষ নয়। পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার করতে পারি আমরা। সবসময় আইনের শাসন, বিধি, নিয়ম কানুন, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, এগুলো মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করছে। ধর্মের সঠিক ব্যাখ্যা দিতে মসজিদগুলোতে বার্তা পাঠানো হবে বলেও জানান উপদেষ্টা। ইসলামিক ফাউন্ডেশন থেকে পরিপত্র জারি করব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জুলাই বিপ্লবের পর প্রবাসী ও রপ্তানি আয় মন্দা কাটিয়ে এরই মধ্যে সচল হতে শুরু করেছে অর্থনীতির চাকা। চড়া মূল্যস্ফীতি, ডলারের বিনিময় মূল্য, রিজার্ভ ও রেমিটেন্সের চরম আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ব্যবসা বাণিজ্য। ছাত্র জনতার নতুন বন্দোবস্তে সরকারি ব্যয়ে কড়াকড়ি, অর্থ পাচার প্রতিরোধ, শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতি বিরোধী অভিযান ও ব্যাংকিং খাতের সংস্কারে স্বচ্ছতা ফিরতে শুরু করেছে আর্থিক খাতে। তবে এখনও প্রধান অন্তরায় রাজনৈতিক অস্থিতিশীলতা। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। বহুমাত্রিক আর্থিক সংকট, অবকাঠামো ঘাটতি, প্রশাসনিক দুর্বলতা ও নীতি নির্ধারণের সীমাবদ্ধতার মধ্যেই বর্তমান সরকার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে শ্বেতপত্র প্রকাশ, নতুন গভর্নর নিয়োগ, ব্যাংক খাতের শৃঙ্খলা ও রিজার্ভের পতন ঠেকাতে তৎপর হয়ে ওঠে। হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করে খাদের কিনারা পড়া ব্যাংক খাত পুনরুদ্ধারে উদ্যোগ নেয় সরকার। সিদ্ধান্ত হয় দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার। চলছে পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টা। Still the banking sector is not in the fully stable conditions. So in the process of stabilizations. So আমাদেরকে কিন্তু এখনো অনেক বড় একটা কাজ বাকি আছে, যেটা এই গভর্নমেন্টই বলছে যে ওনাদের থাকা অবস্থাতেই ওনারা শেষ করে যেতে চান। ইউএস ট্যারিফ, সো এখানে একটা বিশাল কনসেন্ট্রেশন আছে। আরেকটা চ্যালেঞ্জ যেটা এর ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম র মেটেরিয়াল ইউজ টু ইম্পোর্ট ফ্রম চায়না। অরিজিন পলিসি যে 40% হ্যাজ টু বি দ্য ইনহাউস, ইট উইল বি এ গ্রেট চ্যালেঞ্জ। দেশে বিদেশে পাচারকারীদের সম্পদ জব্দ করা শুরু হয়েছে এরই মধ্যে। তবে রাজস্ব আয়ে ঘাটতি, বিদেশি বিনিয়োগের স্থবিরতা ও কর্মসংস্থান সৃষ্টি না হওয়া এখনও এই সরকারের জন্য সবচেয়ে বড় আর্থিক চ্যালেঞ্জ। শিল্পাঞ্চলে গ্যাস বিদ্যুতের সংকট ও নীতি সুধারের চাপে সংকুচিত হচ্ছে ব্যবসা বাণিজ্য। ডলার ক্রাইসিস এগুলি অনেকটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য যে পলিসিগত সাপোর্ট সেটা কিন্তু আমরা
পাইনি। স্টেক হোল্ডারদের সাথে, অর্থনীতির যারা স্টেক হোল্ডার, প্রতিনিয়ত বসা দরকার, সমস্যা কোথায় জানা দরকার, সেটা ওনারা করছেন না। এটা আমাদের কাছে একটু ইগনোরেন্স মনে হচ্ছে, এবং যার কারণে আমরা অর্থনৈতিকভাবে আরো ক্ষতির দিকেই এগিয়ে যাচ্ছি। বৈশ্বিক অস্থিরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতায় এখনও সংকট কাটিয়ে উঠতে পারেনি দেশের অর্থনীতি। প্রবাসী আয় ও রপ্তানি ইতিবাচক ধারায় ফিরলেও উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব খাতটি এখনও সরকারের উদ্বেগের কারণ। মূল্যস্ফীতি বলতে পারেন, সুদের হার বলতে পারেন, ব্যাংকের রিজার্ভ বলতে পারেন, এর কোনো কোটিটির ক্ষেত্রে কিছু ইতিবাচক ইঙ্গিত রয়েছে, কিন্তু এখনও আমাদের স্থিতিশীল অর্থনৈতিক কাঠামোতে যে ধরনের সুদের হার বা মূল্যস্ফীতি বা এক্সচেঞ্জ রেট যেখানে থাকার কথা, যেটি আসলে হয়নি। সামগ্রিকভাবে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে এই সরকার মোটেই আসলে খুব বড় অগ্রগতি দেখাতে পারেনি। অন্তর্বর্তী সরকারের 1 বছরটি মূলত গিয়েছে পুনরুদ্ধারের প্রচেষ্টার বছর। অন্তর্বর্তী সরকারের 1 বছরে আর্থিক খাতে সংস্কারের প্রস্তাবগুলো এখনও বাস্তবায়ন শুরু না হওয়ায় দৃশ্যমান হচ্ছে না এই খাতের প্রকৃত উন্নয়ন। নতুন করে ভাবাচ্ছে মার্কিন শুল্ক নীতিও, যা আগামীতে নির্বাচিত সরকারের উপর বর্তাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আরও বেশি দক্ষতা অর্জন করার তাগিদ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক 3 দিন ব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভালো ও মানবিক মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই ভালো ইঞ্জিনিয়ার হওয়ার চেয়ে ভালো মানুষ হয়ে গড়ে ওঠার পরামর্শ দেন সেনাপ্রধান। পরে 5টি ক্যাটাগরিতে 5 জনকে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। 3 দিন ব্যাপী এই সম্মেলনে উৎপাদন কৌশল, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাপ প্রকৌশল, মহাকাশ গবেষণা সহ বিভিন্ন ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবী অংশগ্রহণ করেন। We are producing great scholars, great engineers, great doctors, great civil servants, great military officers, but without the ethics, without the ethical teaching, without making them good human beings, country will not be benefited. That is why I always encourage you to be disciplined, to good human being, and of course, with your intellect, you will be great engineers, great citizen of this country. এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিশ্বমানের উচ্চশিক্ষা এখন আরও এক ধাপ কাছে। ঢাকায় শুরু হয়েছে স্টাডি ইন মালয়েশিয়া এডুকেশন ফেয়ার 2025। মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওসমান। রাজধানীর হোটেল সারিনায় আয়োজিত মেলার স্টল ঘুরে দেখেন রাষ্ট্রদূত। মালয়েশিয়ার আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান EMGS এবং স্থানীয় আয়োজক নলেজ হাব বাংলাদেশ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। 18 জুলাই থেকে শুরু হওয়া মেলা চলবে 24 জুলাই পর্যন্ত। মেলায় অংশ নিচ্ছে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় 15টিরও বেশি বিশ্ববিদ্যালয়। এবারে খেলার খবর। শ্রীলঙ্কা সফর শেষ করে এসে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজের প্রথম টি-20তে কাল সন্ধ্যায় লড়বে 2 দল। সেই লক্ষ্যে প্রস্তুতির কোনো কমতি নেই। ঢাকায় এসে বিশ্রাম পায়নি স্বাগতিকরা। সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখতে নিজেদের প্রস্তুত করছে ফিল সিমন্সের শিষ্যরা। তবে টি-20তে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। 22 বারের মুখোমুখি লড়াই টাইগারদের 3 জয়ের বিপরীতে পাকিস্তানের জয় 19টিতে। তবে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে লিটন তাওহিদরাও সাফল্য পেতে মুখিয়ে আছে। এদিকে আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরকে নিচ্ছে পাকিস্তান। দলের কয়েকজন অপরিহার্য ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে আসলেও সিরিজ জয়ই তাদের লক্ষ্য। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজে ট্রফি উন্মোচন করা হলো আজ।
রাজধানী ঢাকার এক হোটেলে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ও পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে হেরে টি-20 সিরিজ 2-1 ব্যবধানে জিতে শেষটা রাঙিয়েছে লিটন দাসের দল। লঙ্কান সফর শেষে খুব একটা বিশ্রামের সুযোগ পায়নি টাইগাররা। রোববারই প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। এই সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অন্যদিকে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিদের ছাড়াই সালমান আলী আগার নেতৃত্বে বাংলাদেশ সফর এসেছে পাকিস্তান। এর আগে পাকিস্তানের মাটিতে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। সালমান আগার দলের কাছে 3-0 ব্যবধানে হেরেছিল শান্ত মুস্তাফিজরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জামাতের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকাতেও মানুষের ঢল। অংশ নেবেন বিভিন্ন দলের নেতারা। ঘোষণা আসতে পারে নতুন জোট গঠনের। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের পক্ষে নন বিশেষজ্ঞরা। কার্যক্রম চালু হলে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে, ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। এনসিপির উপরে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল। প্রধান উপদেষ্টা ঘোষিত টাইম ফ্রেমে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব শফিকুল আলম। ভোট নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।